সমস্ত শ্রোতা বন্ধুদের গল্প কবিতার আসরে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাতে যাচ্ছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প টোপ। বিভিন্ন গল্প বা উপন্যাস আমি আপনাদের সময়ের কথা ভেবে ছোট করে ভাগ করে নিয়েছি, যাতে পাঠের সময় সীমিত থাকে। এই গল্পটি দুটি পর্বে ভাগ করেছি। আজ প্রথম পর্ব পাঠ করব। যদি গল্প পাঠ আপনাদের ভালো লাগে, একটা লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে এই চ্যানেলে কোনো গল্প বা উপন্যাস আপলোড হলে আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। নমস্কার। সকালে একটা পার্সেল এসে পৌঁছেছে। খুলে দেখি একজোড়া জুতো। না, শত্রুপক্ষের কাজ নয়। একজোড়া পুরনো ছেঁড়া জুতো পাঠিয়ে আমার সঙ্গে রসিকতার চেষ্টাও করেনি কেউ। চমৎকার ঝকঝক বাঘের চামড়ার নতুন চটি, দেখলে চোখ জুড়িয়ে যায়। পায়ে দিতে লজ্জা বোধ হয় দস্তুর মতো। ইচ্ছে করে বিছানায় শুইয়ে রাখি। কিন্তু জুতো জোড়া পাঠালো কে? কোথাও অর্ডার দিয়েছিলাম বলেও তো মনে পড়ছে না। আর বন্ধুদের সবকটাকেই তো চিনি। বিনামূল্যে এমন একজোড়া জুতো পাঠাবার মতো দরাজ মেজাজ এবং ট্যাঁক কারও আছে বলে জানি না। তাহলে ব্যাপারটা কি? খুব আশ্চর্য হব কিনা ভাবছি, এমন সময় একখানা সবুজ রঙের কার্ড চোখে পড়ল। উইথ বেস্ট কমপ্লিমেন্টস অফ রাজা বাহাদুর এনআর চৌধুরী, রামগঙ্গা এস্টেট। আর তখনই মনে পড়ে গেল, মনে পড়ল 8 মাস আগের এক আরণ্যক ইতিহাস, এমনি বিচিত্র শিকার কাহিনী। রাজা বাহাদুরের সঙ্গে আলাপের ইতিহাসটা ঘোলাটে, সূত্রগুলো এলোমেলো। যতদূর মনে হয়, আমার এক সহপাঠী তাঁর এস্টেটে চাকরি করত। তারই যোগাযোগে রাজা বাহাদুরের এক জন্মবাসরে আমি একটা কাব্য সম্বর্ধনা জ্ঞাপন করেছিলাম। ঈশ্বরগুপ্তের অনুপ্রাস চুরি করে যে প্রশস্তি রচনা করেছিলাম, তার দু একটা লাইন এই রকম: ত্রিভুবন প্রভাকর, ওহে প্রভাকর, গুণবান মহিয়ান হে রাজেন্দ্র বর, ভূতলে অতুল কীর্তি রামচন্দ্র সম, অরাতি দমন ওহে তুমি নিরুপম। কাব্যচর্চার ফলাফল হলো একেবারে নগদ নগদ। পড়েছি আকবরের সভাসদ আব্দুল রহিম খানখানান হিন্দি কবি গঙ্গের 4 লাইন কবিতা শুনে তার $1,00,000 পুরস্কার দিয়েছিলেন। দেখলাম সে নবাবী মেজাজের ঐতিহ্যটা গুণবান মহিয়ান অরাতি দমন মহারাজার মধ্যে এখনও বজায় রেখেছেন। আমার মতো দিনাতি দিনের ওপরও রাজদৃষ্টি পড়ল। তিনি আমাকে ডেকে পাঠালেন, প্রায় চা খাওয়াতে লাগলেন। তারপর সামান্য একটা উপলক্ষ করে দামি একটা সোনার হাতঘড়ি উপহার দিলেন। সেই থেকে রাজা বাহাদুর সম্পর্কে অত্যন্ত কৃতজ্ঞ হয়ে আছি আমি। নিছক কবিতা মেলাবার জন্যে যে বিশেষণগুলো ব্যবহার করেছিলাম, এখন সেগুলোকেই মন প্রাণ দিয়ে বিশ্বাস করতে শুরু করেছি। রাজা বাহাদুরকে আমি শ্রদ্ধা করি, আর গুণগ্রাহী লোককে শ্রদ্ধা করাই তো স্বাভাবিক। বন্ধুরা বলে মোসাহেব, কিন্তু আমি জানি এটা নিছক গায়ের জ্বালা। আমার সৌভাগ্যে ওদের ঈর্ষা, তা আমি পরোয়া করি না। নৌকো বাঁধতে হলে বড় গাছ দেখে বাঁধাই ভালো, অন্তত ছোটোখাটো ঝড়ঝাপটার আঘাতে সম্পূর্ণ নিরাপদ।
তাই মাস আষ্টেক আগে রাজাবাহাদুর যখন শিকারে তার সহযাত্রী হওয়ার জন্য আমাকে নিমন্ত্রণ জানালেন, তখন তার আমি ঠেলতে পারলাম না। কলকাতার সমস্ত কাজকর্ম ফেলে ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে পড়া গেল। তাছাড়া গোড়া সৈনিকদের মাঝে মাঝে রাইফেল উঁচিয়ে শকুন মারতে দেখা ছাড়া শিকার সম্বন্ধে কোনো স্পষ্ট ধারণাই নেই আমার। সেদিক থেকেও মনের ভেতর গভীর এবং নিবিড় একটা প্রলোভন ছিল। জঙ্গলের ভেতর ছোট একটা রেল লাইনের আরও ছোট একটা স্টেশনে গাড়ি থামল। নামবার সঙ্গে সঙ্গে সোনালি তকমাটা ঝকঝকে পোশাক পরা আটদালি এসে সেলাম দিল আমাকে। বললে, হুজুর চলুন। স্টেশনের বাইরে মেটে রাস্তায় দেখি মস্ত একখানা গাড়ি, যার পুরো নাম রোলস রয়েস, সংক্ষেপে যাকে বলে রোজ। তা রোজই বটে। মাটিতে চলল না রাজহাঁসের মতো হাওয়ায় ভেসে গেল সেটা ঠিক ঠাওর করে উঠতে পারলাম না। চামড়ার খটখটে গদি নয়, লাল মখমলের কুশান, হেলান দিতে সংকোচ হয়, পাছে মাথার সস্তা নারকোল তেলের দাগ ধরে যায়। আর বসবার সঙ্গে সঙ্গেই মনে হয় সমস্ত পৃথিবীটা চাকার নিচে মাটির ঢেলার মতো গুড়িয়ে যাক, আমি এখানে সুখে এবং নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারি। হাঁসের মতো ভেসে চলল রোজ, মেটে রাস্তায় চলেছে, অথচ এতটুকু ঝাঁকুনি নেই। ইচ্ছে হলে একবার ঘাড় বার করে দেখি গাড়িটা ঠিক মাটি দিয়েই চলেছে না দুহাত ওপর দিয়ে উড়ে চলেছে ওর চাকাগুলো। পথের দুপাশে তখন নতুন একটা জগতের ছবি। সবুজ শালবনের আড়ালে আড়ালে চা বাগানের বিস্তার, চকচকে উজ্জ্বল পাতার শান্ত শ্যামল সমুদ্র, দূরে আকাশের গায়ে কালো পাহাড়ের রেখা। ক্রমশ চা বাগান শেষ হয়ে এলো। পথের দুপাশে ঘন হয়ে দেখা দিতে লাগলো অবিচ্ছিন্ন শালবন। একজন আটদালি জানালো, হুজুর ফরেস্ট এসে গেছে। ফরেস্টই বটে। পথের ওপর থেকে সূর্যের আলো সরে গেছে, এখন শুধু শান্ত আর বিষণ্ণ ছায়া। রাত্রির শিশির এখনও ভিজিয়ে রেখেছে পথটাকে। রোজের নিঃশব্দ চাকার নিচে মরমর করে সাড়া তুলেছে শুকনো শালের পাতা। বাতাসে গুঁড়ো গুঁড়ো বৃষ্টির মতো শালের ফুল ঝরে পড়ছে পথের পাশে, উড়ে আসছে গায়ে। কোথা থেকে চকিতের জন্য ময়ূরের তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। দুপাশের নিবিড় শালের বন, কোথাও কোথাও ভেতর দিয়ে খানিকটা খানিকটা দৃষ্টি চলে। কখনো কখনো বুনো ঝোপে আচ্ছন্ন, মাঝে মাঝে এক এক টুকরো কাঠের গায়ে লেখা 1935, 1940। মানুষ বনকে শুধু উচ্ছন্ন করতে চায় না, তাকে বাড়াতে চায়। এইসব প্লটে বিভিন্ন সময় নতুন করে শালের চারা রোপণ করা হয়েছে, তারই নির্দেশ। বনের রূপ দেখতে দেখতে চলেছি। মাঝে মাঝে ভয়ও যে না করছিল এমন নয়। এই ঘন জঙ্গলের মধ্যে হঠাৎ যদি গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যায় আর তাক বুঝে যদি লাফ মারে একটা বুনো জানোয়ার, তাহলে তাহলে পকেটের ফাউন্টেন পেন ছাড়া আত্মরক্ষার আর কোনো অস্ত্রই সঙ্গে নেই। শেষটায় আর থাকতে না পেরে জিজ্ঞাসা করে বসলাম, হ্যাঁ রে, এখানে বাঘ আছে? ওরা অনুকম্পার হাসি হাসল। হাঁ হুজুর, ভাল্লুক রাজরার সহবত, কাজেই যতটুকু জিজ্ঞাসা করব ঠিক ততটুকুই উত্তর ওরা বলল। হাঁ হুজুর। অজগর সাপ? জি মালিক। প্রশ্ন করার উৎসাহ ওই পর্যন্তই এসে থেমে গেল আমার। যে রকম দ্রুত উত্তর দিয়ে যাচ্ছে
তাতে কোনো প্রশ্নই যে না বলে আমাকে আশ্বস্ত করবে এমন তো মনে হয় না। যতদূর মনে হচ্ছিল গরিলা, হিপোপটেমাস, ভ্যাম্পায়ার কোনো কিছুই বাকি নেই এখানে। জুলু কিংবা ফিলিপিনোরও এখানে বিষাক্ত বুমেরাং বাড়ি দিয়ে আছে কি না, এবং মানুষ পেলে তারা বেগুন পোড়া করে খেতে ভালোবাসে কি না, এই জাতীয় একটা কুচিল জিজ্ঞাসাও আমার মনের মধ্যে জেগে উঠেছে ততক্ষণে, কিন্তু নিজেকে সামলে নিলাম। খানিকটা আসতেই গাড়িটা ঘস ঘস করে ব্রেক করলো একটা। আমি প্রায় আর্তনাদ করে উঠলাম। কিরে, বাঘ নাকি? আদ্দালিরা মুচকি হাসল। না হুজুর, এসে পড়েছি। ভালো করে তাকিয়ে দেখি, সত্যিই তো এসে পড়েছি, সন্দেহ নেই। পথের বাঁ দিকে ঘন শালবনের ভেতরে একটুখানি ফাঁকা জমি, সেখানে তৈরি বাংলো প্যাটার্নের একখানা দোতলা বাড়ি। এই নিবিড় জঙ্গলের ভেতর যেমন আকস্মিক তেমনি অপ্রত্যাশিত। গাড়ির শব্দে বাড়িটার ভেতর থেকে 2-3 জন চাপরাশি বেরিয়ে এলো ব্যতিব্যস্ত হয়ে। এতক্ষণ লক্ষ্য করিনি, এবার দেখলাম বাড়ির সামনে চওড়া একটা গড়খাই কাটা। লোকগুলো ধরাধরি করে মস্ত বড় একখানা কাঠ খাটটার ওপর সাঁকোর মতো বিছিয়ে দিল। তারই ওপর দিয়ে গাড়ি নিয়ে দাঁড়ালো রাজবাহাদুর এনার চৌধুরীর হান্টিং বাংলোর সামনে। আরে আরে, কি সৌভাগ্য! রাজা বাহাদুর যে স্বয়ং এসে বারান্দায় দাঁড়িয়েছেন আমার অপেক্ষায়। এক গাল হেসে বললেন, আসুন আসুন, আপনার জন্য আমি এখনো চা পর্যন্ত খাইনি। শ্রদ্ধায় আর বিনয়ে আমার মাথা নিচু হয়ে গেল। মুখে কথা জোগালো না, শুধু বেকুবের মতো কৃতার্থের হাসি হাসলাম একগাল। রাজা বাহাদুর বললেন, এত কষ্ট করে আপনি যে আসবেন সে ভাবতেই পারিনি। বড় আনন্দ হলো, ভারী আনন্দ হলো। চলুন চলুন, ওপরে চলুন। এত গুণ না থাকলে কি আর রাজা হয়? একেই বলে রাজোচিত বিনয়। রাজা বাহাদুর বললেন, আগে স্নান করে রিফ্রেশড হয়ে আসুন। টি ইজ গেটিং রেডি। ওই সবকো গোসলখানা में ले যাও। 40 বছরের দাড়িওয়ালা বয়, নিঃসন্দেহে বাঙালি, তবু হিন্দি করে হুকুমটা দিলেন রাজা বাহাদুর, কারণ ওটাই রাজকীয় দস্তুর। বয় আমাকে গোসলখানায় নিয়ে গেল। আশ্চর্য, এই জঙ্গলের ভেতরেও এত নিখুঁত আয়োজন! এমন একটা বাথরুমে জীবনে আমি স্নান করিনি। ব্র্যাকেটে 3-4খানা সদ্য পাট করা ভাঙা নতুন তোয়ালে, 3টে দামি সোপকেসে 3 রকমের নতুন সাবান, র্যাকে দামি দামি তেল, লাইম জুস, অতিকায় বাথটব, ওপরে ঝাঁঝরি, নিচে টিউবওয়েল থেকে পাম্প করে এখানে ধারা স্নানের ব্যবস্থা। একেবারে রাজকীয় কারবার। কে বলবে এটা কলকাতার গ্র্যান্ড হোটেল নয়? স্নান হয়ে গেল। ব্র্যাকেটে ধোপদুস্তর, ফরেশডাঙ্গার ধুতি, সিল্কের লুঙ্গি, আদির পাজামা। দামের দিক দিয়ে পাজামাটাই সস্তা মনে হলো, তাই পরে নিলাম। বয় বাইরে দাঁড়িয়েছিল, নিয়ে গেল ড্রেসিং রুমে। ঘর জোড়া আয়না। পৃথিবীর যা কিছু প্রসাধনের জিনিস, কিছু আর বাকি নেই এখানে। ড্রেসিং রুম থেকে বেরোতে সোজা ডাক পড়ল রাজা বাহাদুরের লাউঞ্জে। রাজা বাহাদুর একখানা চেয়ারে চিত হয়ে শুয়ে ম্যানিলা চুরুট খাচ্ছিলেন। বললেন, আসুন, চা তৈরি। চায়ের বর্ণনা না করাই ভালো। চা, কফি, কোকো, ওভালটিন, রুটি, মাখন, পনির, চর্বিতে জমা ঠান্ডা মাংস, কলা থেকে আরম্ভ করে পিচ পর্যন্ত প্রায় 10 রকমের ফল। সেই গন্ধমাদন থেকে যা পারি গোগ্রাসে গিলে চললাম আমি। রাজা বাহাদুর
কখনো এক টুকরো রুটি খেলেন, কখনো একটা ফল, অর্থাৎ কিছুই খেলেন না, শুধু পরপর কাপ তিনেক চা ছাড়া। তারপর আর একটা চুরুট ধরিয়ে বললেন, একবার জানলা দিয়ে চেয়ে দেখুন। দেখলাম প্রকৃতির এমন অপূর্ব রূপ জীবনে আর দেখিনি। ঠিক জানলার নিচেই মাটিটা খাড়া 300-400 ফুট নেমে গেছে। বাড়িটা যেন ঝুলে আছে সেই রাক্ষসী শূন্যতার ওপরে। তলায় দেখা যাচ্ছে ঘন জঙ্গল, তার মাঝ দিয়ে পাহাড়ি নদীর একটা সংকীর্ণ নীলোজ্জ্বল রেখা। যত দূর দেখা যায় বিস্তীর্ণ অরণ্য চলেছে প্রসারিত হয়ে। তার সীমান্তে নীল পাহাড়ের প্রহরা। আমার মুখ দিয়ে বেরোলো, চমৎকার। রাজাবাহাদুর বললেন, রাইট, আপনারা কবি মানুষ, আপনাদের তো ভালো লাগবেই। আমারই মাঝে মাঝে কবিতা লিখতে ইচ্ছে করে মশাই, কিন্তু নিচের এই যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন, ওটি বড় সুবিধের জায়গা নয়। টেরাইয়ের ওয়ান অব দি ফিয়ার্সেস্ট ফরেস্ট, একেবারে প্রাগৈতিহাসিক হিংস্রতার রাজত্ব। আমি সভয় জঙ্গলটার দিকে তাকালাম। ওয়ান অফ দ্য ফিয়ার্সেস্ট, কিন্তু ভয় পাওয়ার মতো কিছু তো দেখতে পাচ্ছি না। 400 ফুট নিচে ওই অতিকায় জঙ্গলটাকে একটা নিরবচ্ছিন্ন বেঁটে গাছের ঝোপ বলে মনে হচ্ছে। নদীর রেখাটাকে দেখাচ্ছে উজ্জ্বল একখানা পাতের মতো। আশ্চর্য সবুজ, আশ্চর্য সুন্দর। অফুরন্ত রোদে ঝলমল করছে অফুরন্ত প্রকৃতি। পাড়টা যেন গাঢ় নীল রং দিয়ে আঁকা। মনে হয় ওপর থেকে ঝাঁপ দিয়ে পড়লে ওই স্তব্ধ গভীর অরণ্য যেন আদর করে বুকে টেনে নেবে রাশি রাশি পাতার একটা নরম বিছানার ওপরে। অথচ আমি বললাম, ওখানেই শিকার করবেন নাকি? খেপেছেন, নামবো কী করে? দেখছেন তো পেছনে 400 ফুট খাড়া পাহাড়। আজ পর্যন্ত ওখানে কোনো শিকারির বন্দুক গিয়ে পৌঁছয়নি। তবে হ্যাঁ, ঠিক শিকার করি না বটে, আমি মাঝে মাঝে মাছ ধরি ওখান থেকে। মাছ ধরেন? আমি হাঁ করলাম। মাছ ধরেন কীরকম? ওই নদী থেকে নাকি? সেটা ক্রমশ প্রকাশ্য, দরকার হলে পরে দেখতে পাবেন। রাজাবাহাদুর রহস্যময়ভাবে মুখ টিপে হাসলেন। আপাতত শিকারের আয়োজন করা যাক, কিছু না জুটলে মাছের চেষ্টাই করা যাবে। তবে ভালো টোপ ছাড়া আমার পছন্দ হয় না, আর তাতে অনেক হ্যাঙ্গাম। কিছু বুঝতে পারছি না। রাজাবাহাদুর জবাব দিলেন না, শুধু হাসলেন। তারপর ম্যানিলা চুরুটের খানিকটা সুগন্ধি ধোঁয়া ছড়িয়ে বললেন, আপনি রাইফেল ছুঁড়তে জানেন? বুঝলাম কথাটাকে চাপা দিতে চাইছেন। সঙ্গে সঙ্গে জিহ্বাকে দমন করে ফেললাম। এরপরে আর কিছু জিজ্ঞাসা করাটা সঙ্গত হবে না, শোভনও নয়, সেটা কোর্ট ম্যানার্সের বিরোধী। রাজাবাহাদুর আবার বললেন, রাইফেল ছুঁড়তে পারেন? বললাম, ছেলেবেলায় এয়ার গান ছুঁড়েছি। রাজাবাহাদুর হেসে উঠলে বললেন, তা বটে, আপনারা কবি মানুষ, ওসব অস্ত্রশস্ত্রের ব্যাপারে আপনাদের মানায় না। আমি অবশ্য 12 বছর বয়সেই রাইফেল হাতে তুলে নিয়েছিলাম। আপনি চেষ্টা করে দেখুন না। উঠে দাঁড়ালেন রাজাবাহাদুর, ঘরের একদিকে এগিয়ে গেলেন। তাকে অনুসরণ করে আমি দেখলাম এ শুধু লাউঞ্জ নয়, রীতিমতো একটা ন্যাচারাল মিউজিয়াম এবং অস্ত্রাগার। খাওয়ার টেবিলেই নিমগ্ন ছিলাম বলে এতক্ষণ দেখতে পাইনি, নইলে
এর আগেই চোখে পড়া উচিত ছিল। চারিদিকে সারি সারি নানা আকারের আগ্নেয়াস্ত্র, গোটাচারেক রাইফেল, ছোট বড় নানা রকম চেহারা। একটা হুকের সঙ্গে খাপে আঁটা একজোড়া রিভলভার ঝুলছে, তার পাশেই দুলছে খোলা একখানা লম্বা শেফিল্ডের তরোয়াল। সূর্যের আলোর মতো তার ফলার নিষ্কলঙ্ক রং, মোটা চামড়ার বেল্টে ঝকঝকে পেতলের কার্তুজ, রাইফেলের, রিভলভারের জরিদার খাপে খান্তিনেক নেপালি ভোজালি, আর দেওয়ালের গায়ে হরিণের মাথা, ভালুকের মুখ, নানা রকমের চামড়া, বাঘের, সাপের, হরিণের, গোসাপের। একটা টেবিলে অতি কায় হাতির মাথা, দুটো বড় বড় দাঁত এগিয়ে আছে সামনের দিকে। বুঝলাম এরা রাজবাহাদুরের বীর কীর্তির নিদর্শন। ছোট একটা রাইফেল তুলে নিয়ে রাজাবাহাদুর বললেন, একটা লাইট জিনিস, তবে ভালো রিপিটার, অনায়াসে বড় বড় জানোয়ার ঘায়েল করতে পারে। আমার কাছে অবশ্য সবই সমান, লাইট রিপিটার যা, হাউইটজার কামানো তাই। তবু সৌজন্য রক্ষার জন্য বলতে হলো। বাহ, তবে তো চমৎকার জিনিস। রাজাবাহাদুর রাইফেলটা বাড়িয়ে দিলেন আমার দিকে। তাহলে চেষ্টা করুন, লোড করাই আছে, ছুড়ুন ওই জানলা দিয়ে। আমি সভয়ে 3 পা পিছিয়ে গেলাম। জীবনে বেকুব অনেক হয়েছি, কিন্তু তার পরিমাণটা আর বাড়াতে প্রস্তুত নই। যুদ্ধ ফেরত এক বন্ধুর মুখে তার রাইফেল ছোড়ার প্রথম অভিজ্ঞতা শুনেছিলাম। পড়ে গিয়ে পা ভেঙে নাকি তাকে 1 মাস বিছানায় শুয়ে থাকতে হয়েছিল। নিজেকে যতদূর জানি, আমার ফাঁড়া শুধু পা ভাঙার ওপর দিয়েই কাটবে বলে মনে হয় না। বললাম, ওটা এখন থাক, পরে না হয় হবে। রাজাবাহাদুর মৃদু কৌতুকের হাসি হাসলেন, বললেন, এখন ভয় পাচ্ছেন, কিন্তু একবার ধরতে শিখলে আর ছাড়তে চাইবেন না। হাতে থাকলে বুঝবেন কত বড় শক্তিমান আপনি। ইউ ক্যান ইজিলি ফেস অল দ্য রাস্কেল অফ। হঠাৎ তার চোখ ঝকঝক করে উঠল, মৃদু হাসিটা মিলিয়ে গিয়ে শক্ত হয়ে উঠল মুখের পেশিগুলো। অ্যান্ড এ রাইভেল। মুহূর্তে বুকের রক্ত হিম হয়ে গেল আমার। রাজাবাহাদুরের 2 চোখে বন্য হিংসা। রাইফেলটা এমন শক্ত মুঠিতে বাগিয়ে ধরেছেন যেন সামনে কাউকে গুলি করবার জন্য তৈরি হচ্ছেন তিনি। উত্তেজনার ঝোঁকে আমাকেই যদি লক্ষ্যভেদ করে বসেন, তাহলে? আতঙ্কে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে গেলাম আমি। কিন্তু ততক্ষণে মেঘ কেটে গেছে। রাজরার মেজাজ। রাজাবাহাদুর হাসলেন। ওয়েল, পরে আপনাকে তালিম দেয়া যাবে, সবই তো রয়েছে, যেটা খুশি আপনি ট্রাই করতে পারেন। চলুন এখন বারান্দায় গিয়ে বসা যাক। লেটস হ্যাভ সাম এনার্জি। প্রাতরাশে প্রায় বিন্ধ্য পর্বত উদস্যাৎ করা হয়েছে, আর কি হলে এনার্জি সঞ্চিত হবে বোঝা শক্ত। কিন্তু কথাটা বলেই রাজাবাহাদুর বাইরের বারান্দার দিকে পা বাড়িয়েছেন, সুতরাং আমাকেও পিছু নিতে হলো। বাইরের বারান্দায় বেতের চেয়ার, বেতের টেবিল। এখানে ঢোকবার পরে এত বিচিত্র রকমের আসনে বসেছি যে আমি প্রায় নার্ভাস হয়ে উঠেছি। তবু যেন বেতের চেয়ারে বসতে পেয়ে খানিকটা সহজ অন্তরঙ্গতা অনুভব করা গেল। এটা অন্তত চেনা জিনিস। আর বসবার সঙ্গে সঙ্গেই বোঝা গেল এনার্জি কথাটার আসল তাৎপর্য কী। বেয়ারা তৈরি ছিল, ট্রেতে করে একটি ফেনিল গ্লাস সামনে এনে রাখল।
অ্যালকোহলের উগ্র গন্ধ ছড়িয়ে গেল বাতাসে। রাজা বাহাদুর স্মিত হাসে বললেন, চলবে? সবিনয়ে জানালাম, না। তবে বিয়ার আনবে? একেবারে মেয়েদের ড্রিঙ্ক, নেশা হবে না। না থাক, অভ্যেস নেই কোনো দিন। গুড ক্যারেক্টার প্রাইজ পাওয়া ছেলে। রাজা বাহাদুরের সুরে অনুকম্পার আভাস। আমি কিন্তু 14 বছর বয়সেই প্রথম ড্রিঙ্ক ধরি। রাজা রাজরার ব্যাপার সবই অলৌকিক, জন্মাবার সঙ্গে সঙ্গেই কেউটের বাচ্চা, সুতরাং মন্তব্য অনাবশ্যক। ট্রে বারবার যাতায়াত করতে লাগলো। রাজা বাহাদুরের প্রখর উজ্জ্বল চোখ ঘোলাটে হয়ে এলো, ফর্সা গাল গোলাপি রং ধরল। হঠাৎ অসুস্থ দৃষ্টিতে তিনি আমার দিকে তাকালেন। আচ্ছা, বলতে পারেন আপনি রাজা নন কেন? এরকম একটা প্রশ্ন করলে বোকার মতো দাঁত বার করে থাকা ছাড়া আর গত্যন্তর নেই। আমিও তাই করলাম। বলতে পারলেন না? না। আপনি মানুষ মারতে পারেন? এ আবার কীরকম কথা? আমার আতঙ্ক জাগল। না। তাহলে বলতে পারবেন না? ইউ আর অ্যাবসোলিউটলি হোপলেস। উঠে দাঁড়িয়ে ঘরের দিকে পা বাড়ালেন রাজা বাহাদুর। বলে গেলেন, আই পিটি ইউ। বুঝলাম নেশাটা বেশ চড়েছে। আমি আর কথা বাড়ালাম না, চুপ করে বসে রইলাম সেইখানেই। খানিক পরেই ঘরের ভেতর নাক ডাকার শব্দ। তাকিয়ে দেখি তার লাউঞ্জের সেই চেয়ারটায় হাঁ করে ঘুমোচ্ছেন রাজা বাহাদুর। মুখের কাছে কতগুলো মাছি উঠছে ভন ভন করে।